শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি সবাইকে, সাথে আছি নাবিলা সাফার। জীবন থেকে 16 বছর নাই হয়ে গেল। একজন দুইজন নয়, কয়েকশো মানুষ। তারা সাবেক বিডিআর সদস্য। হত্যা মামলায় নির্দোষ প্রমাণ হওয়ার পরও জীবনের 16 বছর কেটেছে কারাগারে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেলেন এমন 178 জন। কাশিমপুর ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুপুরে তাদের মুক্তি দেয়া হয়। স্বজনদের কাছে পেয়ে আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয় জেল ফটকে। 52 বছর বয়স্ক সুরুজ মিয়া গ্রামে ছোট্ট মুদি দোকান দিয়ে যিনি 16 বছর আইনি লড়াই করেছেন ছেলের জন্য। ছেলে বিল্লাল মাত্র 1 বছর চাকরি করেই কারাগারে ঢুকেছে। এতদিন পর মুক্তি পাওয়া ছেলের জন্য কারা ফটকে সুরুজ মিয়ার অপেক্ষা। ঠাকুরগাঁ থেকে প্যারেডে আসছিল সেই ঢাকা, তার সাথে এই গন্ডগোল জড়াই গেছে। তারপরে আজ 16 বছর পর্যন্ত এই ভোগান্তি। সুরুজ মিয়ার সাথে কথা বলার ঘণ্টাখানেক পরের চিত্র। ছেলে বিল্লালকে কাছে পেয়ে পিতা যেন হয়ে গেছেন ছোট্ট শিশু। ছেলে পাইয়ে খুব আনন্দ লাগতেছে। ছাত্র আন্দোলন এবং ডক্টর ইউনূস সাহেবের অসংখ্য ধন্যবাদ। ওনারা না আসলে জীবনে আমি ছেলে পাইতাম না, ছেলে হারাই গেছিল। সুরুজ ও বিল্লালের মতো আনন্দ আজ 178 পরিবারে। দীর্ঘ কারাজীবনের অবসান হতে চলেছে। কারো স্বামী, কারো বাবা, কারো ভাই, কারো সন্তান মুক্তি পাবেন। তাই স্বজনদের অধীর অপেক্ষা। বেলা 12টার পর একে একে বেরিয়ে আসেন মুক্তি পাওয়া সাবেক বিডিআর জওয়ানরা। বিনা অপরাধে জেল থেকে জেল কাটছি 16টা বছর, জীবন তো শেষ। এখন তো ভালো লাগে ইনশাআল্লাহ। ভাষা প্রকাশ করার মতো না, না পাওয়া জিনিস ফিরে পেয়েছি ভাই। যখন শুনছি যাবেন হয়েছে তখন তো কি একটা অনুভূতি, এটা আর বলে বোঝানো যাবে না ভাই। 19 জানুয়ারি রোববার বিস্ফোরক মামলায় জামিন আদেশের পর বৃহস্পতিবার সকালে আদেশটি পৌঁছায় কারাগারে। এরপর কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান 43 জন এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে 135 জন। বিনা দোষে কারাভোগের জন্য দায়ীদের বিচার দাবি করেন ভুক্তভোগীরা। শুধু তাই নয়, বিডিআর বিদ্রোহের প্রকৃত অপরাধী ও পেছনের পরিকল্পনাকারীদের খুঁজে বের করার দাবিও করেন তারা। প্রকৃত অপরাধী তারা সাজা পাক, এতে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু যেই নির্দোষ মানুষগুলো, আমি 2013 সালের 5ই নভেম্বর মার্ডার মামলাতে খালাস পাইছি। এরপরে শুধুমাত্র বিস্ফোরক মামলায় আজকে আমি এতটা বছর অতিরিক্ত কাস্টডি দিচ্ছি। যাতে হারানো সম্মানটা ফিরে পাই, তাহলে আমার বয়স 65, যে কদিন বেঁচে থাকবো গর্বের সাথে বলতে পারবো যে আমি নিরপরাধ ছিলাম। দেশের জন্য এবং স্বৈরাচার হাসিনাকে দেশে তাড়ানোর জন্য যারা রক্ত দিছে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। 2009 সালে বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়। সেই মামলায় 152 জনকে ফাঁসি সহ 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। খালাস দেওয়া হয় 278 জনকে। খালাস পেলেও বিস্ফোরক মামলায় কারাভোগ করছিলেন তারা। এই মামলায় জামিনে মুক্ত হলেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত 178 জন। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অনেক ক্ষেত্রেই নিরপেক্ষতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকার। নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে, এই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আশা করেছেন অন্তর্বর্তী সরকার তাদের নিরপেক্ষতা বজায় রাখবে। প্রেসক্লাবে এক আলোচনায় তিনি বলেন, নির্বাচনের আকাঙ্ক্ষাকে জোর করে বিতর্কিত করলে আবার অধিকার হারাবে জনগণ। অন্য শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কাও জানান মির্জা ফখরুল। 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের 56তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা। বক্তারা জানান, পাঠ্যপুস্তকে কিংবা অন্য কোনো আয়োজনে কেউ স্মরণ করুক আর না করুক, শহীদ আসাদ ইতিহাসে রয়ে যাবেন। আমাদের জাতীয় ইতিহাসে 60-এর দশক এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব 69 থেকে 24-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন। বলেন, নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবারও অধিকার হারা হবে। জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে, সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা দেখে এখনো নিশ্চিত হতে পারছি না যে আমরা দেশের প্রত্যাশাগুলো পূরণ হবে। এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। অন্তর্বর্তীকালীন সরকার অনেক ক্ষেত্রে নিরপেক্ষতা হারাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছি, কারণ আছে। কারণ যে আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে
অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। সভায় অন্যান্য নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো সিদ্ধান্তে যেন জাতীয় ঐক্যে ভাঙন না ধরে। যদি অংশীদারদের মধ্যে দূরত্ব তৈরি হয়, আপনারা এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেন, রাজনৈতিক উত্তরণের দায়িত্ব পালন করেন যেখানে বিরোধ সৃষ্টি হয়ে যাচ্ছে, তাহলে ইতিহাসের দায় থেকে আপনারা মুক্ত হবেন না। যুগে যুগে ফয়সালা রাজপথে হয়েছে, আবারও ফয়সালা যদি রাজপথে আমাদের যেতে না হয়, সেজন্য এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। প্রেস ক্লাবে আরেক আলোচনায় যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নির্বাচন চাই, অতি সত্বর নির্বাচন চাই। তার কারণ সংস্কার একদিনে হয় না, সংস্কার এক বছরে হয় না। প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বিএনপিকে অবমূল্যায়ন করা থেকে বিরত থাকার আহ্বান জানান। সকল কিছুই হবে, কিন্তু তার আগে আরেকটি ষড়যন্ত্র করে 111-এর মতো আবার বিলম্বিত করার কোনো অবকাশ বাংলাদেশে আর হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি 111 সরকার গঠনের ইঙ্গিত বহন করে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বিকেলে ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি বলেন, ছাত্ররাই এ সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা 111-এর সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও তখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 111 সরকারের প্রস্তাবনা করছে। ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না এবং তথ্য উপদেষ্টা মনে করেন এটি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র। উপদেষ্টার এই পোস্টটি বৈষম্য বিরোধী ও জাতীয় নাগরিক কমিটির নেতারাও নিজ নিজ প্রোফাইল ও ভেরিফাইড পেজে শেয়ার দিয়েছেন। একই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক পোস্টে বলেন, সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে তারাও সোচ্চার। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। জাতিসংঘের মানবাধিকার প্রধান কমিশনার ভলকার তুর্কের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে তারা এই বৈঠক করেন। এ সময় ভলকার তুর্ক বলেন, জুলাই আগস্ট আন্দোলনের নৃশংসতা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যভাগে প্রকাশ করা হবে। চূড়ান্ত পর্যায়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের কাজ প্রকাশের আগে জেনেভার জাতিসংঘ মানবাধিকার কার্যালয় থেকে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে রিপোর্টটি শেয়ার করা হবে জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, দেশে 6টি স্বাধীন কমিশনের প্রতিবেদনও প্রায় একই সময় প্রকাশ করা হবে। এই প্রতিবেদনগুলো পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করতে পারে বলেও জানান তিনি। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে তুর্কের সমর্থন চান প্রধান উপদেষ্টা। অনুপ্রবেশ বন্ধে একটি নিরাপদ জোন গঠনের আহ্বান জানান। জবাবে নিজের পূর্ণ সমর্থনের নিশ্চয়তা দিয়ে তুর্ক বলেন, এ বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপ সহ সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা করা হবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে আজও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কিছু ব্যবসায়িক চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ হতে পারে বিদেশি কোম্পানিগুলোর এক্সপোর্ট হাব। দাভোস সামিটের পাশাপাশি বৃহস্পতিবার ডিপি ওয়ার্ল্ডের সিইও সুলতান আহমেদ বিন সুলাইমের সাথে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া মেটা প্ল্যাটফর্মের গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগের সাথেও হয়েছে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের সম্মেলনে বিভিন্ন দেশের ব্যবসায়ীদেরকে বাংলাদেশের ব্যাপারে অবহিত করবেন প্রধান উপদেষ্টা, এমনটা জানিয়েছেন তার প্রেস সচিব। তিনি বলেন, দাভোসে এবার অংশ নিয়েছেন বিভিন্ন বেসরকারি খাতের এমডি সিইওরা। তাদের সাথে অন্তর্বর্তী সরকার প্রধানের আলোচনা হওয়ার সম্মেলনে বিভিন্ন দেশের ব্যবসায়ীদেরকে বাংলাদেশের ব্যাপারে অবহিত করবেন প্রধান উপদেষ্টা, এমনটা জানিয়েছেন তার প্রেস সচিব। তিনি বলেন, দাভোসে এবার অংশ নিয়েছেন বিভিন্ন বেসরকারি খাতের এমডি সিইওরা। তাদের সাথে অন্তর্বর্তী সরকার প্রধানের আলোচনা হবে। বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশের তরুণ জনশক্তি সহায়ক ভূমিকা পালন করবে। বেশ কিছু বড় বড় কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, তাদের
সিওরা প্রফেসর ইউনূসের সাথে দেখা করবেন এবং এটা নিয়ে তারা বাংলাদেশ সম্পর্কে জানতে চাবেন, বাংলাদেশের বিজনেস অপরচুনিটি কি আছে সেটা নিয়ে জানতে চাবেন। মূল মেসেজটা হচ্ছে যে বাংলাদেশ এখন তাদের জন্য প্রস্তুত এবং বাংলাদেশকে এই যে ইয়াং যে পপুলেশন তাদেরকে দিয়ে তারা বাংলাদেশ ক্যান ইজিলি বি অ্যানাদার এক্সপোর্ট হাব। প্রভাবমুক্ত থেকে জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কাজ করছে কমিশন, জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। সকালে পটুয়াখালীতে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন ভাবছে না কমিশন। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, ব্যালটে নেওয়া হবে ভোট। প্রভাবমুক্ত থেকেই কাজ করছেন বলে জানান আব্দুর রহমান আল মাসুদ। সভায় স্থানীয় নির্বাচন কর্মকর্তা সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আমরা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনারের একটা সাংবিধানিক দায়িত্ব, সেই দায়িত্ব আমরা অটল আছি। ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারানো অটোরিকশা চালক স্মাইলের চিকিৎসায় অবহেলা ইস্যুতে গ্রেপ্তার চিকিৎসক সহ 5 জন জামিনে মুক্ত হচ্ছেন। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে যে কোনো সময় মুক্তি পাবেন তারা। এর আগে বুধবার তাদের জামিন মঞ্জুর করেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত। 17 জানুয়ারি বিকেলে ডেল্টা হেলথ কেয়ার হাসপাতাল থেকে থানায় ডেকে নিয়ে মেডিকেল অফিসার ডাক্তার সাদি বিন শামস সহ 5 জনকে গ্রেপ্তার দেখায় হাতিরঝিল থানা পুলিশ। 19 জুলাই হাসপাতালের সামনে গুলিবিদ্ধ স্মাইলকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ করা হলেও ভাইরাল ওই ছবির আগের ভিডিওতে স্মাইলকে টেনে হাসপাতালে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়। তখন চিকিৎসক সহ অন্যদের ওপরও চলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি। যমুনা টেলিভিশনে প্রচারিত এই রিপোর্ট আদালতকে দেখান 5 জনের আইনজীবী। পরে তাদের জামিন মঞ্জুর করে আদালত। কুড়িগ্রামে রৌমারীতে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ প্রায় 9,000 বই জব্দ করা হয়েছে শেরপুরে। খোলা বাজারে বিক্রির জন্য এসব বই পিকআপে আনা হচ্ছিল ঢাকায়। এই ঘটনায় শেরপুর থেকে একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বই রাখার ওই গোডাউনের নাইগার্ডকে। জানুয়ারি মাসের শেষ ভাগ, অথচ এখনো সারা দেশের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া যায়নি সব বই। ফলে নতুন বছরে পুরোদমে পড়ালেখা শুরু করতে পারেনি স্কুল পড়ুয়ারা। শিক্ষার্থীরা যখন বিনামূল্যের বই পাচ্ছে না, তখন শেরপুরে ধরা পড়েছে পিকআপ ভর্তি প্রায় 9,000 বই। কুড়িগ্রামের রৌমারীর সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের গোডাউন থেকে এসব বই খোলাবাজারে বিক্রির জন্য ঢাকায় আনা হচ্ছিল। শেরপুর সদরের ধাতিয়াপাড়া এলাকায় বইসহ পিকআপটি জব্দ করে পুলিশ। এই মালের কোনো ডকুমেন্ট পাইছি না, ডকুমেন্ট না পাইছি আমি জানাইছি যে ভাই এগুলা মালের কোনো ডকুমেন্ট নাই, কোনো চালান মালান নাই, এটা কি করবো? আমার বলছে যে গাড়ি তাহলে তুমি বাস স্ট্যান্ডে নাও। পরে আমি গাড়ি আমার বাড়ির সামনে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে পরে পোলা আর কি আটকাইছিল। আকরাম ভাই পরশুদিন রাত্রে 12,000 টাকা ভাড়া রৌমারী উদ্দেশ্যে থেকে নিয়ে যাবে আর কি, কাগজের টিপ বইলা গাড়িটা নিয়ে যাইছে, আমি গাড়ির মাহাজন। পুলিশ সুপার জানান, এ ঘটনায় শেরপুর থেকে মাইনুল নামে একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি রৌমারীতে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে। ঢাকায় একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। তদন্তের স্বার্থে আমরা নামটা প্রকাশ করছি না, যাতে আমরা ওই ব্যক্তিটাকেও আইনের আওতায় তুলে আনি। রৌমারীর সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাবি, গোডাউন থেকে বই চুরি হয়েছে বলে শুনেছেন তিনি। আর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা কামরুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওটা হলো আমাদের স্কুলের ওই যে পশ্চিম দিকের একটা ভবনে ওই মাধ্যমিক স্যারের বইগুলো রাখছে, ওইখানে হলো সমস্ত দায়িত্ব হলো শিক্ষা অফিসের। কিছু বই পাচার হয়েছে সেটা আমিও শুনেছি আর কি। গোডাউনে চেক করে বই প্রাপ্তি এবং বিতরণের মধ্যে এবং আমাদের স্টকের মধ্যে যদি গরমিল থাকে তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। বিনামূল্যের বই খোলাবাজারে বিক্রির জন্য পাচারের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। বছরের শুরুতেই আমরা বই পাওয়ার কথা বাচ্চাদের জন্য, তো 1 মাস চলে যাইতেছে, আমরা 2-3টা বই পাইছি। এই ক্রান্তিকালেও এই যারা এই মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্তরের বইগুলো পাচার করতেছে তারা অমানুষ। জব্দকৃত বইগুলো 8ম থেকে 10ম শ্রেণীর। এসব বই নেওয়া হয়েছে সদর থানায়। জাহিদ হাসান, যমুনা নিউজ। শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রয় মজুতদার চক্রের 2 সদস্য আটক এবং 2 ট্রাক পুস্তক
জব্দ করেছে ডিবি পুলিশ। বুধবার সূত্রাপুরের বাংলা বাজার ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান পরিচালিত হয়। এ সময় বিনামূল্যে বিতরণের জন্য প্রায় 10,000 সরকারি বই জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ এসব বই মজুদের কথা জানতে পারে। এ তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম। অভিযানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর প্রায় 10,000 সরকারি পাঠ্য বই জব্দ করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় সিরাজুল ও দেলোয়ার নামে 2 জনকে। জব্দকৃত বইয়ের আনুমানিক মূল্য 8 লক্ষ টাকা। অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় 10,000 বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয়। আটককৃত বইয়ের মূল্য অনুমান 8 লক্ষ টাকা। এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার ও অবৈধ মজুতদারির বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত রয়েছে। গৃহকর্মীর ছদ্মবেশে বাসাবাড়িতে চুরি বাড়ছে চট্টগ্রামে। সম্প্রতি এক ফ্ল্যাট থেকে স্বর্ণালংকার ও টাকা চুরির 13 দিন পর এক গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জানিয়েছে চুরির জন্যই কাজ নিয়েছিল। চুরির টাকায় কিনেছে মোবাইল ফোন ও পোশাক। বন্দরনগরীর খুলশী এলাকার এক ফ্ল্যাট থেকে বোরকা পরিহিত এই নারীর বের হওয়ার দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। হাতে থাকা ব্যাগে ছিল ওই ফ্ল্যাট থেকে চুরি করা 12.5 ভরি স্বর্ণালংকার ও নগদ 1 লাখ টাকা। মাস দেড়েক আগে ওই ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ নিয়েছিলেন তিনি। ফলে দারোয়ানের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়নি। 9 জানুয়ারি সুযোগ বুঝে সব নিয়ে সটকে পড়েন। আমার যখন সবাই চলে গেছে ভাড়া থেকে, তাকে দেখে একা, তখন সে বলছে এই সুযোগটা সে নিয়েছে। সে কাজটা করছে ছুরি দিয়ে ব্যাগগুলো ভাঙছে, তারপর ওই কাঁটা চামচ দিয়ে লকগুলো ভাঙছে, ভেঙে ওখান থেকে নিয়ে নিয়েছে। থানায় মামলার পর গৃহকর্মী শেরিনা আক্তার আফিয়ার সন্ধানে নামে পুলিশ। অবশেষে টেকনাফে গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। চুরি যাওয়া সব স্বর্ণালংকার উদ্ধার হলেও শেরিনার কাছে নগদ মিলেছে মাত্র 15,000 টাকা। বাকি টাকায় কিনেছেন নতুন জামা কাপড় ও মোবাইল। সে যে 1 লক্ষ টাকা নিয়েছিল সেগুলো খরচ করা শুরু করে দিয়েছে এবং ভালো অঙ্কের টাকা সে খরচ করে ফেলেছে এবং এই স্বর্ণালংকারগুলো সে বিক্রির জন্য চেষ্টা নিয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। সে আসলে পেশাদার চোর কিনা সে ব্যাপারে আমাদের তদন্ত চলমান রয়েছে। সম্প্রতি গৃহকর্মী পরিচয়ে বাসাবাড়িতে চুরির ঘটনা বাড়ছে। ফলে কাজে নেয়ার আগে নাগরিক পরিচিতি ফর্ম পূরণের পরামর্শ পুলিশের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ছিনতাই বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে 26 ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব 2। রাজধানী মোহাম্মদপুর, ধানমন্ডি, শেরেবাংলা নগর, তেজগাঁ এবং তেজগাঁ শিল্পাঞ্চল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারীরা জানায় দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলায় ছিনতাই করত তারা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে এবং এসব মামলায় তারা কারাগারেও ছিল বলে জানায় র্যাব। আটক 26 ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রাজধানীর বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়েছে। সংবিধানের 116 অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন আদালতের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকায় বিচারিক আদালত নির্বাহী বিভাগের হাতে জিম্মি, এমনটা ভাবেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সংবিধানের 116 অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না, হাইকোর্টের জারি করা এমন রুলের শুনানি শেষে কথা বলেন রিটকারীদের এই আইনজীবী। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে শিশির মনির বলেন, 116 অনুচ্ছেদের কারণে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন থেমে আছে। অবিলম্বে সংবিধানের এই অনুচ্ছেদটি অবৈধ ঘোষণা হওয়া উচিত। গেল 25 আগস্ট হাইকোর্টের 10 আইনজীবী 116 অনুচ্ছেদ অসাংবিধানিক ঘোষণা চেয়ে রিট করেন। 27 অক্টোবর এই বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। এই 116 অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করেছিলাম। আজকে সেই রিট আবেদনের শুনানি হয়েছে। আমাদের পক্ষ থেকে আমরা সাবমিশন রেখেছি 116 অনুচ্ছেদ সংবিধানের মাধ্যমে বিচার বিভাগীয় স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় বাধা। এই 116 অনুচ্ছেদকে যদি অসাংবিধানিক ঘোষণা করা না হয় তাহলে বিচার বিভাগকে পরিপূর্ণ স্বাধীন করে সাজানোর যে পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়।
টেলিভিশনে ঘণ্টা প্রতি বিজ্ঞাপনের সময়সীমা নির্ধারণ এবং সম্প্রচার কমিশন গঠন চেয়ে উকিল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী তৈমুর আলম খন্দকার। রেজিস্ট্রিকৃত ডাকযোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্সকে পাঠানো এই নোটিশে 2 সপ্তাহের মধ্যে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি। নতুবা জনস্বার্থ বিবেচনায় আদালতের আশ্রয় গ্রহণের কথা বলেন। নোটিশে বলা হয়, বিজ্ঞাপনের নির্ধারিত সময়সীমা না থাকায় টেলিভিশন অনুষ্ঠান উপভোগের ক্ষেত্রে দর্শক শ্রোতাদের মধ্যে বিরক্তি তৈরি হয়। এখন লিগ্যাল নোটিশে আমি বলছি, তারা যদি এই 8 থেকে 10 মিনিট পর্যন্ত তারা প্রতি ঘন্টায় বিজ্ঞাপনের সময়সীমা নির্ধারণ না করে, তবে আমি উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জনস্বার্থ মামলার আওতায় একটা রিট পিটিশন দাখিল করব এবং সে ব্যাপারে আমি প্রস্তুতি গ্রহণ করছি। পরিবেশ দূষণ রেখে নিরাপদ খাদ্য আশা করা বোকামি, দুপুরে মন্তব্য করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া। নিরাপদ কৃষিপণ্য উৎপাদন এবং ভোক্তা পর্যায়ে প্রাপ্তির চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। জাকারিয়া বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে সবার আগে কাজ শুরু করা উচিত ছিল তৃণমূল থেকে, তা না করে উল্টোটা হয়েছে। বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে জনগণকে সচেতন হতে হবে। হোটেল রেস্তোরাঁয় কর্মী নিয়োগের আগে দক্ষতা যাচাই করে নেওয়ার পরামর্শ দেন তিনি। সেমিনারে ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, নিরাপদ খাদ্যের অধিকার সরকারকে নিশ্চিত করতে হবে। আপনি পরিবেশ দূষণ রাখবেন আর খাবার ভালো পাবেন আর বাতাস ভালো পাবেন, এটা আশা করা ভুল হবে। খাবারটা আমার আগে নিশ্চিত করা দরকার, তাহলে আমার স্বাস্থ্য সেবায় অনেক ব্যয় কমে যাবে। কৃষি বিভাগ হয়তো এখানে কাজ করতেছে, মৎস্য বিভাগ কাজ করতেছে, প্রাণী সম্পদ বিভাগ কাজ করতেছে, কিন্তু সোর্স থেকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমার অনেক কিছু আমি নিয়ন্ত্রণ করতে পারবো। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কের বাইপাস বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সকালে মাধবদীবাসী নামের একটি সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অংশ নেন স্থানীয় ব্যবসায়ী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। এতে বক্তারা বলেন, মাধবদী, বাবুরহাট ও পাঁচদোনা শিল্প এলাকা রয়েছে ছোট বড় অসংখ্য কলকারখানা, কর্মসংস্থান তৈরি হয়েছে কয়েক লাখ মানুষের, অথচ গুরুত্বপূর্ণ এসব এলাকাকে বাইরে রেখে বাইপাস প্রকল্প নেওয়া হয়েছে। এতে এলাকার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেন বক্তারা। সারা দেশের মহাসড়কে চলাচল করা স্লিপার বাসের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। আবেদনে বলা হয়, নিয়ম নীতির বাইরে অবৈধভাবে চলছে বাসগুলো। আনফিট বাসগুলোকেও রূপান্তর করা হচ্ছে স্লিপার হিসেবে। নিম্নমানের চেসিসে কোনো ধরনের সেফটি ফিচার ছাড়াই অধিক উচ্চতা ও ধারণ ক্ষমতা নিয়ে এসব স্লিপার কোচ তৈরি করা হয়। তার উপর লাক্সারি ক্যাটাগরির ভাড়াও নেওয়া হয়। কোনো রকম অনুমতি ছাড়াই মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে স্লিপার বাস। রিটে এ বিষয়ে রুল সহ নির্দেশনা চেয়েছেন অ্যাডভোকেট হুজদাতুল ইসলাম খান। একতলা বাসের অনুমতি নিয়ে এনে বাসগুলোকে অবৈধভাবে দোতলায় রূপান্তরিত করে এগুলাকে স্লিপার বানানো হয়েছে, যেটা দেশে আইন, সড়ক পরিবহন আইন বা সড়ক পরিবহন বিধিমালা কোনোটা এটাকে সাপোর্ট করে না। যেহেতু বিআরটির অনুমোদন নাই এবং সড়ক পরিবহন আইন বা সড়ক পরিবহন বিধিমালা কোনোটাই এটাকে অনুমোদন করে না, ওই কারণে ওইটার বৈধতা চ্যালেঞ্জ করে আমি রিটটা দায়ের করেছি। 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 342 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানের ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে দুদকের মামলা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। বিকেলে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, রিজার্ভ চোরের ঘটনায় সিআইডি তদন্ত ছিল এখতিয়ার বহির্ভূত, তাই দুদক এই অনিয়মের তদন্ত করতে চায়। এ সময় বগুড়া 5 আসনের সাবেক সাংসদ হাবিবুর রহমানের ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 2 কোটি টাকা 10 লক্ষ টাকা সম্পদ অর্জনের তথ্য জানান তিনি। বলেন, 10টি ব্যাংকের হিসেবে 15 কোটি 97 লাখ টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের মামলা করা হয়েছে। অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগে কক্সবাজার পৌরসভায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়ার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় সাবেক মেয়র ও বর্তমান প্রশাসকের কক্ষে বেশ কিছু অনিয়ম ও গরমিলের প্রমাণ দেখতে পান কর্মকর্তারা। দুদক জানায়, সিসিটিভি ক্যামেরা লাগিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারা এই অভিযান চালিয়েছে। এ সময় সড়ক বাতি প্রকল্পের বাজেট বরাদ্দের তথ্য খতিয়ে দেখছে। সংশ্লিষ্ট রেকর্ড পর্যালোচনা করে দ্রুত কমিশনের প্রতিবেদন দাখিল করা হবে।
নিম্নমানের সিসি ক্যামেরা লাগিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের বিষয়ে আজকে দুদক সরকার কক্সবাজার কর্তৃক এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। এখানে আমাদের টিম সড়কবাতি প্রকল্পের বাজেট বরাদ্দ ও টেন্ডার প্রকিউরমেন্ট রিলেটেড প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করার চেষ্টা করছি। আমরা কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান। চট্টগ্রাম সেনানিবাসে এক অনুষ্ঠানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, আধুনিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র যুক্ত হওয়ায় সেনাবাহিনীর সক্ষমতা বেড়েছে। সেনা সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। সকালে চট্টগ্রাম সেনানিবাসে শহীদ MR চৌধুরী প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী সেনাপ্রধানকে গার্ড অফ অনার প্রদান করেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে সেনাবাহিনী প্রধান সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন। আধুনিক সরঞ্জাম যুক্ত হওয়ায় সেনাবাহিনীর সক্ষমতা বেড়েছে বলেন সেনাপ্রধান। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। সেনা সদস্যদেরকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান সেনাপ্রধান। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা পেশাদারিত্বর সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে, প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিতে সর্বদা প্রস্তুত থাকবে। ইবিআরসির কোয়ার্টার গার্ড পরিদর্শন এবং স্মৃতিকানন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন সেনাপ্রধান। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বুধবার গাজীপুরের কাশিমপুরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন গ্রুপের সংশ্লিষ্টরা। সকালে রাজধানী পল্টনে সংবাদ সম্মেলনে করা হয় বেক্সিমকো গ্রুপের শ্রমিক কর্মকর্তা কর্মচারী ব্যানারে। বক্তারা বলেন, চলমান জটিলতা দূর করে বেক্সিমকোর গার্মেন্টস কারখানাগুলো চালুর দাবিতে শান্তিপূর্ণভাবে মানববন্ধন চলছিল, তবে হামলা ভাঙচুরের সাথে শ্রমিকরা জড়িত নয়। বক্তারা বলেন, 5 আগস্টের পর চরম মানবিক বিপর্যয়ে পড়েছে কারখানার 42,000 শ্রমিক কর্মচারী ও তাদের পরিবার সহ অন্তত 10 লাখ মানুষ। প্রতিষ্ঠান চালু রেখে বেক্সিমকো গ্রুপের ঋণ সহ অন্যান্য জটিলতার সমাধানে সরকারের সহায়তা চান তারা। গতকালকে আমরা সমাবেত হয়েছি, কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশকে পণ্ড করা হয়েছে। পণ্ড করার পরিপ্রেক্ষিতে আরো কিছু অঘটন ঘটছে এবং এগুলি সবই বহিরাগতদের কাণ্ড, বেক্সিমকো কর্মচারীদের কোনো সম্পর্ক নেই। আমরা সুন্দর সুশৃঙ্খল ভাবে প্রতিষ্ঠানটা চালাইতে চাই এবং এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছে প্রত্যেকের দিকে আমি সরকার যাতে একটু দয়া করে। পিরোজপুরের ইন্দুরকানীতে 2 কিশোরী ও এক নারীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ভোরে উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, স্বামী মাছ ধরতে যাওয়ায় রাতে নিজের সন্তান ইয়ানা ও প্রতিবেশী জুয়েনাকে নিয়ে ঘুমিয়ে পড়েন জেসমিন। পরে রক্তাক্ত অবস্থায় জুয়েনা দরজা খুলে চিৎকার দিলে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 3 জনের মুখে অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে ঘরের সিঁধ কেটে ভেতরে ঢুকে তাদের আহত করে দুর্বৃত্তরা। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের ওপর হামলা ও চট্টগ্রাম অঞ্চল নিয়ে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। সকালে প্রেস ক্লাবের সামনে এই সমাবেশে থেকে বক্তারা বিএসএফ এর বিরুদ্ধে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে আগ্রাসন চালানোর অভিযোগ করেন। সেই সঙ্গে বাংলাদেশি কৃষকদের ওপর হামলা, কৃষকের ফসল কেটে নিয়ে যাওয়ার নিন্দা ও প্রতিবাদ জানান। হুঁশিয়ারি করে বলেন, বাংলাদেশ অংশে কোনো উস্কানি দেয়া বা সীমান্তে কোনো হামলা হলে ভারতকে চরম মূল্য দিতে হবে। পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী নির্মূলে সামরিক কমিশন গঠন ও বিশেষ অভিযান পরিচালনার আহ্বানও জানায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। সাভারে শেষ হয়েছে 10 দিন ব্যাপী বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর নো উইং ক্যাম্প।
সকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মাসুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনসিসির সদস্যরা দেশের সকল সংকটে জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জন করেছে। এর আগে ক্যাম্পে অংশ নেওয়া ঢাকা, চট্টগ্রাম ও খুলনা ফটিলার 282 জন ক্যাডেট কুচকাওয়াজ প্রদর্শন করেন। এবার খুলনা ফটিলা চ্যাম্পিয়ন ও ঢাকা ফটিলা রানার আপের সম্মান অর্জন করে। দর্শক, সেই সাথে শেষ করছি আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।